তো এবার ঘরে ঢুকতে যাবে, ও তখন খেয়াল করলো আচমকা উনি উঠে এসে ওর পাশ থেকে বেরিয়ে গিয়ে ব্যালকনি থেকে এক ঝাঁপ। আচমকা একটা ফেস আসে, সেটা হচ্ছে পুরো মাংস গলে পড়লে যেমন হয়, মাংস গলে গলে পড়ছে সেরকম একটা ফেস। তখন যথারীতি ওর মায়ের কাছে গিয়ে দেখছে হাতটা নিয়েছে, কি হয়েছে বলো, দেখছে হাতের মধ্যে হাত কাটা, হাত দিয়ে রক্ত পড়ছে। এরকম করতে করতেই ওরা সবে এসেছিল, করতে করতেই মেয়েটি একদিন সুইসাইড করে। দেখছে ওর মধ্যে একটা কালো বিড়ালের বাচ্চা, যার মাথা নেই, মাথা কাটা। তো সেখান থেকে দাঁড়িয়ে 3 দিনে আমি আজকে কাজ মিটিয়েই ফিরছি, তো আমার ওয়াইফ কি করে আসবে? হরর মাইন্ডসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে ভৌতিক পডকাস্ট। আজকে যিনি আমাদের মাঝে আছেন, তিনি অলরেডি হরর মাইন্ডসের সুপারহিট। তার দুটো ঘটনাই সুপারহিট। দেবিকা ভট্টাচার্য। দেবিকা দি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর আজকে আমরা যে ঘটনাটি শুনবো, দুটি ঘটনা শুনবো আশা করছি, সেই দুটিও আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখনও শুনিনি, দেখা যাক। সবার আগে মানে ঘটনা শুরু করার আগে একটা জিনিস আপনাদের বলে দিই, আপনারাও যদি আপনাদের সাথে ঘটা বা আপনাদের শোনা কোনো ঘটনা আমাদের পাঠাতে চান, তো নিচে একটি নাম্বার যাচ্ছে আর ডেসক্রিপশান বক্সেও নাম্বারটি আছে। সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা শুনবো, তারপর আপনাদের অবশ্যই ডেকে নেব এই জায়গায়, আর আপনারাও শোনাতে পারবেন আপনাদের ঘটনা আমাদের দর্শকদের। এবার আসি আজকের ঘটনায়। আজকের প্রথম ঘটনাটা মানে কোথাকার? প্রথম ঘটনাটা হাওড়ার। আচ্ছা, হাওড়া কোয়ার্টারের ঘটনা। আচ্ছা, শুরু করো। আচ্ছা, তো আমাকে এই ঘটনাটা পাঠিয়েছিল দ্বীপের মতো করেই আমি ঘটনাটা শেয়ার করছি। দ্বীপের ফ্যামিলি, মানে দ্বীপের দাদু, দিদা, মা আর দ্বীপ মিলে থাকে হচ্ছে হাওড়া এক কোয়ার্টারে। তো দ্বীপের বাবা কাজের সূত্রে বাইরেই থাকে, তো বেসিক্যালি ওর মা তার বাবা মায়ের সাথে থাকে, যেহেতু বয়স হয়ে গেছে, তো একসাথেই থাকে ওরা। তো দ্বীপরা যখন একটা কোয়ার্টারে যায় হাওড়াতে, ওর দাদুর কর্মসূত্রেই ওখানে গেছিলো। নতুন যখন যায়, প্রথমে তো কয়েকদিন চলেই যায় শিফটিংয়ে, এরকম চলে গেছে কয়েকদিন। তারপর থেকে যখন ওরা স্টে করতে শুরু করে, ওরা কিন্তু ওখানে রেন্টেই গেছিলো, ঠিক আছে। তো যখন স্টে করতে শুরু করে, দেখে আস্তে আস্তে না, রাত্রিবেলা যখনই ওরা শুচ্ছে ওপরে ফ্লোর থেকে, মানে এক্স্যাক্টলি প্রথমে বুঝতে পারিনি ওপর থেকে হচ্ছে না পাশ থেকে হচ্ছে, যখন ওরা স্টে করে রাত্রিবেলাতে যখন শুচ্ছে, মোটামুটি ওই 2-2-2:30 নাগাদ করে প্রায় খেয়াল করছে ওপরের ফ্লোর বা যেখান থেকেই হোক একটা সাউন্ড, মানে ধরো রান্না করছে কেউ, শিল নোড়াতে মশলা করছে, বা বাসনের টুংটাং আওয়াজ, ছুঁড়ে ফেলার আওয়াজ এরকম হচ্ছে। তো দ্বীপের দাদুর খুব ডিস্টার্ব হয়, অনেকের হয় না ঘুম প্রচণ্ড পাতলা, মানে একটু সাউন্ড হলেই ঘুম ভেঙে যায়। তো যথারীতি ওর দাদুর এরকম খুব সমস্যা হচ্ছে। তো ওর দিদাকে বলে যে দেখো না একটু কী হচ্ছে সেটা একটু দেখে আসো। তো বলে ঠিক আছে, আমি কাল সকালে মেয়েকে বলছি। তো যথারীতি এরকমভাবে তো কয়েকদিন কাটছে। এবার ওর দিদাও কাজের সূত্রে মেয়েকে বলতে ভুলে গেছে যে ঠিক আছে, হয়তো হচ্ছে, ঠিক হয়ে যাবে। তো একদিন অতিরিক্ত সাউন্ড, এত সাউন্ড হচ্ছে কেউ যেন ওপরে ফ্লোরে সব বাসন ছুঁড়ে ফেলছে, কিছু ভাঙছে, জিনিসপত্র ছুঁড়ে ভাঙলে যেমন হয় সেরকম। তো সেই সময় বলছে না, এবারে তো বলতেই হবে। তো রাত্রিবেলা যথারীতি সবাইকে ডেকেছে যে দেখ এটা অত্যাধিক বারবারই হয়ে যাচ্ছে, কয়েকদিন ধরে এরকম খেয়াল করছি, ঘুমোচ্ছে না, তো উপরে ফ্লোরে গিয়ে বল। তখন বলে ঠিক আছে, দেখো আমরা তো সবে এসছি, সবাই তো জানে না যে এসছি, তো হতে পারে যখন জানবে যে আমরা রয়েছি তো আস্তে আস্তে সাউন্ড কমে যাবে, কারণ এতদিন ওরা একাই ছিল, নিচে ফ্লোরে কেউ নেই, হতেই পারে, তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো এই করতে করতেই দ্বীপের দাদু দিদা ঘুরতে যায়, ওদের প্ল্যানিং হয়, তো ওরা ঘুরতে যায়। তো দ্বীপ আর দ্বীপের মা যথারীতি একা সেই সময় ফ্ল্যাটে। তো তখনও সেম প্রবলেম হচ্ছে, রাত্রিবেলাতে এরকম আওয়াজ, তো ওরা আর কিছু জানায়নি। তো এর মধ্যে একদিন দ্বীপ বিকালবেলাতে মোটামুটি 7টা 7:30 এরকম টাইম হবে, তো ওদের ছাদে যায়। তো ওদের ছাদটা বলে রাখি, ওরা ছিল হচ্ছে 3rd ফ্লোরে, 4th ফ্লোর, লিফট নেই, তো তার উপরে ছাদ। এবার সেই ছাদের ওপরে না, মানে ছোট্ট, বেশি বড় কোয়ার্টার না, হ্যাঁ, ওদের কোয়ার্টারটার একটু ডেসক্রিপশন দিয়ে রাখি। ধরো পরপর 2টো রুম, ঠিক আছে, পাশাপাশি 2টো রুম, আর একটা সাইডে একটা রুম, মানে প্রত্যেকটা ফ্লোরে 3টে করে রুম। তো যথারীতি আর একটা করে সিঁড়ি গেছে, তো লিফট নেই যেহেতু, সিঁড়ি গেছে, ছাদে গেছে। আর ছাদের যে ওভারহেড ট্যাঙ্কগুলো হয় না, পুরো সিমেন্টিং করা, আর সেখানে একটা গেছে হচ্ছে লোহার সিঁড়ি, যেমন যে ছোটো একটা সিঁড়ি গেছে, তারপরে সাইডে ট্যাঙ্কের সাইডে একটা স্পেস আছে, মানে যেখানে মোটামুটি একজন কেউ দাঁড়াতে পারবে, ঠিক আছে। তো
তো দীপ নিচের তলাটাতে রয়েছে, ছাদের উঠেই দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ও যখন খেয়াল করেছে ওই দিকটাতে, ও ফার্স্ট টাইম গেছে ছাদে, তো খেয়াল করছে একজন কেউ দাঁড়িয়ে আছে, একটি মেয়েই দাঁড়িয়ে আছে। এবার মেয়ে না বউ অত খেয়াল করেনি, দেখছে পেছন ফিরে দাঁড়িয়ে আছে ওই দিকে মুখ করে, দীপের দিকে নয় কিন্তু। তো হয়েছে ঠিক আছে, কেউ এসছে, ও যথারীতি ফোন নিয়ে কথা বলার জন্য, বা যেমন ছেলেদের ওপরে গেছে কথাবার্তা বলছে ফোনে। তো খানিকক্ষণ বাদে ও যখন খেয়াল করেছে যে রয়েছেন কি না উনি, ও দেখছে কেউ নেই, তখন একটু ঘাবড়ে যায় যে কি হলো, এই তো দেখলাম, তো গেল কোথায়, নিশ্চয়ই ঝাঁপ তো দেবে না, যেতে হলে দ্বীপের পাশ থেকেই যেতে হবে, কারণ দ্বীপ একদম দরজাটার সামনে দাঁড়িয়ে আছে, ছাদের যে দরজাটা তার সামনেই দাঁড়িয়ে আছে। তখন ওভাবে ক্যাজুয়ালি ব্যাপারটাকে নিয়েছে যে হতে পারে যে আমি ফোনে ব্যস্ত ছিলাম, সেই সময় চলে গেছে, আমি খেয়াল করিনি। কিন্তু ও কিন্তু হেলান দিয়ে, যে পাঁচিলেই হেলান দিয়ে ওর সামনের দিকে ফেস করে দাঁড়িয়ে আছে, যেতে হলে ওর সামনে দিয়ে যাবে, খেয়াল করবে। তো ব্যাপারটা ঠিক আছে, সিরিয়াসও নেয়নি। তো যথারীতি ঘরে গেছে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক রাতের মতোই ওরকম সাউন্ড হচ্ছে, ছুঁড়ে ফেলছে। মানে রাত্রির হলেই কিন্তু সমস্যা, সারা দিন যখন ওরা থাকছে সেরকম কোনো সমস্যাই নেই, মানে সারাদিন কোনো সাউন্ড নেই, যত সাউন্ড রাত্রে। তো এর মধ্যে দীপ একদিন রাত্রিবেলা ফিরছে, তো ফিরে ও রাত্রির 10টা সাড়ে 10টা হয়ে গেছে তখন। তো ওদের ওখানে একটা নিয়ম ছিল যে যখন রাত্রিবেলা 10টার পর ঢুকবে নিচের গেটটা লক করবে, লক করে না ওদের ওই সিঁড়ির নিচে একটা স্পেস থাকতো যেখানে সাইকেল বাইক এগুলো রাখার। তো ও সাইকেলটাকে রেখে ওপরে ফ্লোরে উঠছে। এবার উঠতে উঠতে ও লাইটগুলো অফ করতে করতে উঠছে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠলো, ঠিক আছে, নিস্তব্ধ। ও তখন খেয়াল করছে, ও মনে হচ্ছে পেছন দিকে না কেউ আসছে, মানে সিঁড়িতে ওঠার পর ধাপ ধাপ করে একটা পায়ের যেমন সাউন্ড, চটি পরে বা জুতো পরে উঠলে যেমন একটা সাউন্ড হয়, ওরকম একটা সাউন্ড। ও ভাবছে যে শীতকাল, নিস্তব্ধ চারিদিক, সাউন্ড নেই, 10:30 মানে বুঝতেই পারছো শীতের রাতে কেমন পরিবেশ হয়। তো বলছে যে নিচের গেট যদি খুলতো, মানে গ্রিলের যে গেটগুলো হয় না, লক করলে একটা সাউন্ড হয় দেখবে, তখন বলছে যে যদি কেউ উঠতো তাহলে তো আমি যথারীতি সাউন্ড পেতাম, যে দরজাটা কেউ খুললো উঠছে। আর গ্রাউন্ড ফ্লোরে তো কোনো ঘর নেই, নিচের ফ্লোরে মানে সব বন্ধ, কেউ থাকে না, তো ওখান থেকে তো বেরোনোর কোনো ব্যাপারই নেই। তো ও আবার লাইটটা জ্বালিয়ে যখন দেখলো, পিছন ফিরে দেখছে না, কেউ নেই। তো আবার অ্যাজ ইউজুয়াল লাইট অফ করে ফার্স্ট ফ্লোরে উঠলো। ওদের যেহেতু 3rd ফ্লোরে ছিল, 2nd ফ্লোরে উঠলো। ওঠার পর তখন খেয়াল করছে না, তখনও মানে ওর গাটা ভারী হয়ে গেছে, নিস্তব্ধ পরিবেশ। এবার ও যখন ওর ফ্লোরে উঠতে যাবে, মানে 2nd ফ্লোর থেকে ওর ফ্লোরে উঠতে যাবে, লাইটটা অফ করে যখন করছে, লাইটটা যেই অফ করেছে সামনে তাকিয়েছে, দেখছে সামনের দিকে না আচমকা একটা ফেস আসে। সেটা হচ্ছে পুরো মাংস গলে পড়লে যেমন হয়, মাংস গলে গলে পড়ছে সেরকম একটা ফেস। ও সেই দেখে না ভয় পেয়ে চিৎকার করে উঠেছে। এবার যেই ওরকম দেখেছে সাথে সাথে দেখছে ভ্যানিশ, কিচ্ছু নেই আর। এখন ওভাবে আমি কী দেখলাম এটা। এবার অনেক সময় কি হয় দেখবে, লাইটটা অফ করলে তো আমাদেরও হয় কিছু হ্যালুসিনেট করে মানুষ, মনে হয় কেউ চলে গেল, এটা অনেক সময় হয়। বা অন্ধকারের মধ্যে তুমি আলো জ্বালাচ্ছ, তুমি দেখতে মানে মনে হবে যে কেউ যেন চলে যাচ্ছে, এরকম একটা কিন্তু অবয়ব অনেক সময় আমরা খেয়াল করি, হ্যালুসিনেট করি। তো ও ভেবেছে কী হলো, আমি কিছু হ্যালুসিনেট করলাম নাকি। তো ওর ওই আওয়াজে ওই ফ্লোরে যে থাকে, কারণ কোনো একটা মানুষের তো বুঝতে একটু সময় লাগবে, আর ও না ওখানে স্টিফ হয়ে দাঁড়িয়ে আছে, ও যে এগোতেও পারছে না পিছোতেও পারছে না। লাইটটা কিন্তু তখন ধরানো, ও লাইটটা জ্বালিয়ে দিয়েছে সাথে সাথে, ও না স্টিফ হয়ে দাঁড়িয়ে আছে যে কী দেখলাম আমি। তো এরপর সেই ফ্লোরের একজন মহিলা বেরিয়ে আসে। এবার একটা মানুষের তো বুঝতে সময় লাগবে, কোত্থেকে একটা সাউন্ড হলো, এরকম চিৎকার হলো। তো উনি যথারীতি বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে বলছে যে ওরা যেহেতু নতুন এসছে, বলছে তুমি কোন ফ্লোর থেকে এসছো, তুমি কোন ফ্লোরে থাকো, বলে আমি তো এর পরের ফ্লোরেই থাকি। বলছে তুমি চিৎকার করলে কেন? তখন বলছে আমি এখানে নতুন এসেছি, তো লাইটটা নিভাতে উঠছি, তো আমার অনেকটা দেরি হয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি, ভয় আমি চিৎকার করে উঠেছি। তখন বলছে না ঠিক আছে আপনি চলে যান, আমি ডিস্টার্ব করলাম আপনাকে, আপনি ঘরে ঢুকে যান। বলো না ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, কোনো ব্যাপার না, তুমি ওঠো, আমি আছি, আমি লাইট নিভিয়ে দেবো। তো যথারীতি ও উঠে গেছে, ওর ফ্লোরেও লাইট নিভিয়ে ও ঘরে ঢুকে গেছে, নক করেছে, ওর মা বেরিয়েছে, ঢুকে গেছে। ও সেই রাতে কিছু বলেনি আর ওর মাকে। পরের দিন সকালবেলাতে ওর মাকে বলছে মা এরপর থেকে যখন আমি আসবো না তুমি একটু নিচে যাবে। তখন বলছে কেন? বলছে আমি কালকে রাত্রিবেলা যখন উঠছি আমার মনে হলো প্রথমে কেউ যেন আমার পেছনে উঠছে, তারপর যখন আমি লাইট জ্বালিয়ে দেখছি কেউ নেই, আর 2nd ফ্লোরে যখন উঠেছি আমি লাইটটা নিভাচ্ছি তখন আমি এরকম মুখের সামনে দেখলাম। বলছে ও তোর ভুল ধারণা, কারণ তুই ভূতের গল্প টল্প শুনিস, এই জন্য তুই ওসব ভাবছিস, ওসব কিছুই না, সব কিছু হয় না। বলছে না তুমি বলছো কিন্তু আমি অতটাও ভুল দেখবো? তার আগের দিনকে আমি ছাদে গেছি, ছাদেও এরকম একটা মেয়েকে দেখলাম, মেয়ে না বউ আমি খেয়াল করিনি, আমার সামনে দিয়েই তো সে নিচে নামবে। এবার আমি যখন দাঁড়িয়ে ফোনে কথা বলছি বা ফোন দেখছি
দেখলাম যে তারপরে যখন তাকালাম খানিক্ষণ বাদে দেখছি কেউ নেই, তাহলে যদি মেয়েটার নামেও আমার সামনে দিয়েই তো যাবে, এতটাও ভুল দেখবো? তখন বলো ও কিছু না, তুই হ্যালুসিনেট করছিস কিছু, তো ঠিক আছে যথারীতি বলে ঠিক আছে এবার থেকে আমি নিচে যাবো, যখন ভয় পাচ্ছিস অচেনা পরিবেশ আমি নিচেই যাব, তুই আমাকে ফোন করে দিবি, আমি চলে যাবো, একসাথে উঠে আসবো। তো 2-3 দিন বাদে ওরকম ওর লেট হয়েছে, তার মধ্যে তো দাদু দিদা নেই, 2 দিন পরে ওরকম লেট হয়েছে, ওর মাও যথারীতি ওরকম নেমেছে, অনেকক্ষণ ওয়েট করছিল, তো আসে, তারপর ওরা ওপরে চলে আসে। তো তখন থেকে ওর মা একটু চুপচাপ হয়ে আছে। তো পরের দিন কি হয়, সকালে উঠেছে, যথারীতি দীপ কাজে বেরোবে, তো ওর খাবার দিয়েছে, তো খাবার খেতে বসে ও বলছে দূর একই খাবার প্রতিদিন ভালো লাগছে না, আজকে আমি খাবো না। তো যথারীতি মায়েদের যেমন হয়, খাবি না একটা অশান্তি হয়, যে কেন খাবি না, কেন খেয়ে যাবি না, কোনো মাই তো চায় না তার বাচ্চা না খেয়ে বেরোক। তো যথারীতি ওকে যখন খেতে দেয় ও না খেয়ে উঠে পড়েছে, তো সেই সময় না ওর সাথে ওর মায়ের একটা ক্ল্যাশ হয়, মানে তুমি এই পারো না, ওই পারো না, খাবো না, দরকার নেই, তো এরকমভাবে কিছু রাফভাবে ওর মাকে বলে দেয়। যথারীতি ওর মা কষ্ট পায়, চুপ করে যায়, কিছু বলে না। তো ঠিক আছে খাবি না যখন থাক, কি বলবো, কিছু বলার নেই বলে তো যথারীতি দীপ বেরিয়ে যায় কাজে। মোটামুটি ও সন্ধ্যাবেলা ফিরেছে, 6:30 নাগাদ করে ফিরেছে। ফেরার পর ওর অভ্যাস হচ্ছে আগে ফ্রেশ হতে যাবে, ঠিক আছে, তো ফ্রেশ হতে গেছে যথারীতি, গিয়ে যখন ফ্রেশ হয়েছে মানে ফ্ল্যাশ ট্যাঙ্কে যখন ফ্ল্যাশ করছে, তো তখন দেখছে ফ্ল্যাশ ট্যাঙ্কের থেকে জলের বদলে লাল লাল জল বেরোচ্ছে, লাল লাল জল বেরোচ্ছে, ভাবতে পারছো? তো সেই সময় না ও সাথে সাথে চিৎকার করে মাকে ডাকে যে মা এটা কি, দেখবে আসো লাল জল কেন বেরোচ্ছে। তখন এবার ও বলে যে যদি অন্য কিছু প্রবলেম হতো তাহলে তো শাওয়ার থেকেও জল বেরোবে, যথারীতি শাওয়ার অন করে, দেখে যে না সেখানে নর্মাল হচ্ছে, ফ্ল্যাশ ট্যাঙ্ক থেকে এরকম হচ্ছে কেন। তো ভাবে একবার কি ছাদে যাব, ছাদে গিয়ে দেখবো কোনো প্রবলেম। তো যথারীতি ও ছাদে যায়, গিয়ে ওপরে উঠে ট্যাঙ্ক খুলে দেখে যে না সব নর্মাল, কোনো প্রবলেম নেই। ও আবার নিচে আসে, নিচে এসে সব কল খুলছে, দেখছে না প্রবলেম নেই, সব কল থেকে নর্মাল ওয়াটার যেমন হয় সেরকম। আবার যখন ফ্ল্যাশ ট্যাঙ্কে ফ্ল্যাশ করছে দেখছে যে ওরকমভাবে লাল জল বেরোচ্ছে। আচ্ছা। তো ও তখন ভাবে যে কি হলো। এবার ওর মাকে যখন ও কন্টিনিউ ডেকে যাচ্ছে মা আসো, মানে এই সব ঘটনা কিন্তু ওর মা নেই, মানে ওর মাকে ডাকছে, ওর মা কিন্তু আসছে না। যখন ও যায় দেখে যে ওর মা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বাইরের দিকে মুখ করে। তো বলছে কি হলো, তোমার সাথে সকালে কি না হলো, এইটুকুতেই তুমি এত রিয়াক্ট করছো, তুমি কথা বলছো না, তোমাকে এতক্ষণ ধরে ডাকছে, একটা সমস্যা হয়েছে। কোনো সারা শব্দ নেই। ও যথারীতি বাথরুমে যায়, আবার ফ্ল্যাশ করছে, দেখছে লাল জল। এজ ইউজুয়াল 3বার সেম ঘটনা ঘটে। তো তারপরও ফ্ল্যাশ ট্যাঙ্কের যখন ওপরের কভারটা খুলছে দেখছে ওর মধ্যে একটা কালো বিড়ালের বাচ্চা, যার মাথা নেই, মাথা কাটা। ও না সেই দেখে ওখানে স্ট্যান্ড হয়ে গেছে যে এইটা এলো কি করে এখানে, কারণ ও সকালে দেখে গেছে সব নর্মাল, কোনো প্রবলেম নেই, তাহলে এটা এখন এলো কোত্থেকে। ও যথারীতি ওর মাকে ডেকেছে যে মা দেখবে আসো এখানে এরকম ব্যাপার, এটা এলো কোত্থেকে, কারণ বাড়িতে তো দুজনই রয়েছে, একজন দীপ তার মা, আর তো কেউ নেই। আর কেউ যে সেরকম বদমাইশি করবে সেটাও না, আর কে করবে এরকম বিড়ালের বাচ্চা নিয়ে, তো এরকম কেউ করার কথাই নয়। তো যথারীতি ওর মাকে ডাকছে, ও আসছে না। ও তখনও রেগে গিয়ে বলেছে তোমাকে আসতে হবে না, আমি নিজেরটা নিজেই বুঝে নেবো যাও, বলে ও ওইখান থেকে এবার এইসব চিৎকার চেঁচামেচিতে না বাইরের লোকজনও চলে এসছে, নক করছে কী হয়েছে। তো যথারীতি ওইটাকে নিয়ে গিয়ে বাইরে ফেলে এসছে, বিড়ালটাকে নিয়ে গিয়ে তুলে ফেলে এসে সেটাকে পরিষ্কার টরিষ্কার করেছে। করার পরে যখন ও বাড়িতে ফিরেছে দেখছে সমস্ত বাসনপত্র নিয়ে ওর মা ফেলছে, যা আছে আসবাবপত্র, যা শোপিস যা আছে সমস্ত কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তখন ও বলতে গেছে কী করছো এগুলো, এরকম রিয়াক্ট করছো কেন। তো ওর মা তাও কিছু বলছে না, চুপ করে ঘরে চলে গেল। যখন এসে রিয়াক্ট করলো চুপ করে ঘরে চলে গেল। চলে যাওয়ার পরে তো সেই রাতে পুরো চুপ, কোনো কথাই নেই। যথারীতি ও নিজের মতো ঘরে চলে গেছে। ঘরে গিয়ে সেদিনকেও বলো না এইসব দেখে আমি আর খাবো না আজকে, আমার ভালো লাগছে না। তো ও যথারীতি সেদিনকের মতো শুয়ে পড়ে। তো ওই সব ঘটনা ঘটেছে। পরের দিনও সকালবেলা উঠে যথারীতি দেখছে খাবার টাবার রয়েছে, ওর মা রান্নাবান্না করেছে, তো খেয়ে অফিসে বেরিয়ে গেছে। এবার তখনও ওর মা কোনো কথা বলছে না ওর সাথে, চুপ, ও চুপ, কিছু বলেনি, কারণ একটা ব্যাপার তো শান্ত হতে একটু সময় লাগবে। তো যথারীতি হয়েছে ঠিক আছে একটু সময় দিই, তো ফিরে নিশ্চয়ই নর্মাল হয়ে যাবে। তো যখন ফিরেছে বিকালবেলায় তখনও দেখছে ওর মা চুপ, নিজের ঘরে, ও ভেতরে জাস্ট পর্দা সরিয়ে দেখলো ওর মা বসে আছে ঘরে, আলো জ্বলছে। তো ভাবলো ঠিক আছে মা যখন এখনও রেগে আছে, একটা মায়ের পছন্দেরই একটা খাবার অর্ডার দিয়ে রাত্রিবেলা আজকে রান্নাবান্না করতে হবে না, বারণ করে দেবো, খাবার এনে খেয়ে নেবো।
তো যথারীতিও খাবার অর্ডার দিয়েছে, খাবার সার্ভ করেছে, বা একটা প্লেটেই খাবার নিয়েছে, চলো মায়ের কাছে গিয়ে একসাথেই খাবো, কোনো অসুবিধা নেই, মা যেহেতু রেগে আছে চলো একটু মানিয়েও নেওয়া যাবে, সরিও বলে দেওয়া যাবে। তো যথারীতি ও ঘরের সামনে যখন ঢুকছে, দরজার সামনে থেকেই দেখতে পাচ্ছে একটা কেউ গুমড়ে গুমড়ে কাঁদলে যেমন হয় না, সেরকম একটা কান্নার আওয়াজ। বলছে মা এতটাই দুঃখ পেয়েছে যে কান্না করছে। ও পর্দাটা সরিয়ে ঢুকেছে, দেখছে ঘরটা অন্ধকার, একটা ছোট্ট আলো জ্বলছে। তো ঢুকেও দেখছে মা কাঁদছে, মাথাটা নিচু করে কাঁদছে। তো যথারীতি ও কান্না দেখে ও খাবারটাকে একটা সাইডে রেখে ওর মাকে গিয়ে জড়িয়ে ধরে বলছে মা কিছু মনে করো না, সরি, ভুল হয়ে গেছে, আমার কথায় তুমি যদি কষ্ট পাও তাহলে তুমি কিছু মনে করো না, আমি ওভাবে রিয়্যাক্ট করেছি, আমার সেটা অন্যায় হয়েছে, কিছু মনে করো না। তো দেখছো ওর মা কোনো রেসপন্স করছে না। মা ছেলেকে এত ভালোবাসে যে ছেলে যদি নিজে অ্যাপোলোজাইজ করে তাহলে মা সাথে সাথে বলবে না বাবা ঠিক আছে, যেহেতু সন্তান একাই থাকে, ওর বাবা থাকে না, তো খুব আদরের সন্তান, স্বাভাবিক। তো যথারীতি ওর মা, ও দেখছে কোনো রিয়াকশান নেই ওর মায়ের মধ্যে। ভাবছে এতটাই আমি কি বললাম যে এতটা রিয়াক্ট, ঠিক আছে। তারপর দেখছে না ও বিছানায় হাত দিয়েছে, দেখছে ভেজা ভেজা, ভাবছে এতটাও কান্না করেছে যে ভেজা না কিছু পড়েছে বা কিছু এরকম। তো তখন কি করেছে, উঠে আলোটা জ্বালিয়েছে, দেখছে বিছানার মধ্যে না রক্ত। আচ্ছা। বিছানার চাদরটা রক্তে ভিজে গেছে। তখন ও বলছে কী হলো এতটা রক্ত, কারণটা কি? তখন যথারীতি ওর মায়ের কাছে গিয়ে দেখছে হাতটা নিয়েছে, কি হয়েছে বলো, দেখছে হাতের মধ্যে হাত কাটা, হাত দিয়ে রক্ত পড়ছে। ওর তো দেখে ওরকম হয়ে গেছে। ও ভাবছে দাদু দিদাকে ডাকি, কারণ দাদু দিদা খুব কাছাকাছি গেছে রিলেটিভের বাড়িতে। তো যথারীতি সেখান থেকে মানে অনেক দিন ধরে প্ল্যানিং ছিল, তো এখানে আসার পর ওরা গেছে। তো ফোন করে নি, বলি আসতে এরকম ঘটনা, সমস্তটা খুলে বলি। তো যথারীতি ওর মায়ের হাতে কোনো রকমভাবে একটা কাপড় ফাপড় বেঁধে ওর দিদা দাদুকে ফোন করেছে যে আসো, মা দুদিন ধরে এরকম রিয়্যাক্ট করছে, আমার সাথে মায়ের একটা অশান্তি হয়ে গেছে, আজকে দেখছি মা হাত কেটে বসে আছে, সেই আগে আমি একা কী করে সামলাবো, তোমরা তাড়াতাড়ি আসো। তো ঠিক আছে তুই মাকে নিয়ে যা, অন্তত হাতে ড্রেসিং কর, আমরা চলে আসছি ততক্ষণে। তো যথারীতি ওর মাকে কোনোভাবে নিয়ে গেছে, ড্রেসিং করিয়ে নিয়ে এলো। মেন ঘর থেকে ওদের বলে রাখি দুখানা রুম, প্রথমে ঢুকে একটা ডাইনিং, বাথরুম, আর দুখানা রুম আর ব্যালকানি। তো ওর মায়ের ঘরে যখন ওর মাকে রেখেছে, তো সেই সময়তে না ঘরে ঢুকতেই না একটা খেয়াল করছে ওর মায়ের ঘরটাতে একটা কেমন গন্ধ ছাড়ছে, মানে গন্ধটা স্বাভাবিক নয়, কেমন একটা সোজাসোজা কিছু পচা বা কিছু পচছে, পচন শুরু হয়েছে সেরকম একটা স্মেল। তো বলছে কী করে স্মেলটা, তখনও খাবারটা যথারীতি যত রেখে গেছিলো, ঢাকা ঢাকা দিয়ে রেখে গেছিলো। তো বলছে ঠিক আছে চলো খেয়ে নাও। যে খাবারটা খাওয়াতে গেছে ওর মা না খাবারটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা। ওর হাতে থেকে প্লেটটা পুরো পড়ে গেছে। তখন ও আবার রিয়্যাক্ট করেছে যে কী হচ্ছে এগুলো, তুমি এরকম কেন করছো, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না। তো খাবারটা যথারীতি নিচ থেকে যখন তুলে ঠুলে ফেলতে যাবে, ও দেখছে না আলো জ্বলছে, দেখছে খাটের নিচটাতে কিছু একটা পড়ে রয়েছে। যখনও মানে সরিয়ে যখন দেখতে যাচ্ছে, খাবারগুলো আনতে গিয়ে যেমন নিচে ছড়িয়ে গেছে, সেখান থেকে সরাতে গিয়ে দেখছে বিড়ালের, কালো বিড়ালটার হাফ কাটা মাথাটা খাটের নিচে পড়ে রয়েছে। আচ্ছা। তখন তো দেখে বুঝতেই পেরেছে যে সামথিং ওয়েন্ট রং, মানে এখানে কিছু একটা ভুল কিছু চলছে যেটা স্বাভাবিক নয়। তো যথারীতি ও সাথে সাথে গিয়ে দরজার কাছে সরে গেছে, গিয়ে ওর দাদু দিদাকে ফোন করছে তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, নিশ্চয়ই কিছু অস্বাভাবিক ঘটছে ঘরে। তো ওর মা দেখছে না ওর দিকে দাঁড়িয়ে, মানে তাকিয়ে একটা স্মুকি স্মাইল দিচ্ছে যথারীতি। তো ও সেই সময় না ওর দরজার কাছে দাঁড়িয়ে আছে, ওর মাকে ছেড়েও যেতে পারছে না, যদি আবার কোনো রকম কোনো কাণ্ড ঘটিয়ে বসে, ওখানে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে যে কি হচ্ছে ব্যাপারগুলো। যথারীতি তখন ওর দাদু দিদা চলে এসছে, এসে সমস্ত ঘটনা, ওর মা ঘরে বসে আছে, দরজাটা বাইরে থেকে দিয়ে বাইরে সমস্ত কিছু বলছে, আর ভেতর থেকে ওর মা দরজাটাকে খোলার জন্য বলছে, মানে বারবার ধাক্কা দিচ্ছে। তো যথারীতি দরজা খুলছে না। তখন বললো দেখ এটা আমার মনে হচ্ছে না স্বাভাবিক কিছু, চল কোথাও একটা নিয়ে যাই। তখন বলছে এই রাতে কি করে পসিবল, এত রাতে কি সম্ভব? যে ঠিক আছে আজকে রাতেটা কোনোভাবে একটু ম্যানেজ করা হোক, কালকে সকালবেলা দেখছি। তো যথারীতি পরের দিন সকাল হতে না হতেই ওরা খোঁজ খবর নিয়েছে, নেওয়ার পর একটা জায়গায় নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে না বলছে যে যখন নিয়ে গেছে সেখান থেকে বলছে তোমার মায়ের ওপর কোনো কিছু একটা পজেশন হয়েছে। আচ্ছা। কিসের পজেশন, মানে কার, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে কে পজেস করলো। বলছে এমন কেউ করেছে, কোনো একটা যে মেয়েটি বা যে হয়েছে একটা মেয়েরই একটা পজেশন হয়েছে, তো সে না খুব নৃশংসভাবে মারা গেছে বা এরকম নিজে কিছু করে বসেছে, মানে সুইসাইড বা এরকম সংক্রান্ত কিছু করেছে, স্বাভাবিক মৃত্যু তার ছিল না।
তোমরা খোঁজ নাও। তো বললো কিছু জিনিস দিয়েছে, দেওয়ার পর বললো একটুখানি সাবধানে রাখো 5-6 দিন, কারণ সামনেই অমাবস্যা, সেটা কেটে গেলে তোমার মা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যথারীতি ওরা বাড়িতে এসছে, দাদু দিদাও চলে এসছে, সবাই মিলে বাড়িতে এসছে। তো খানিকক্ষণ বাদেই না দেখছে ওপর তলা থেকে একটি মহিলা নেমে এসছেন। নেমে এসে বলছে তোমার মা কেমন আছে? তখন বলছে কেন বলুন তো? তো ঘরে এসছে রীতিমতো, বলছে তোমাদের একটা কথা বলি, তোমরা এসছো বলে তখন সব কিছু জানাইনি। তোমাদের মানে পাশে ওপরে যে ফ্লোরটা না, তার পাশেই উনি থাকেন, মানে ওপরের যে রুমটা তার পরপর বলেছিলাম না, পরপর দুটো রুম, একটা সাইডে একটা রুম, তো পাশের রুমের সাইডের রুমটাতে উনি থাকেন। তো বলছে যে ঘরটা তোমাদের ওপরে, ওই ঘরে একটি ফ্যামিলি থাকতো, মানে একটা হাজব্যান্ড ওয়াইফ থাকতো। মেয়েটি অত্যন্ত রকমের জেদি, এতটাই জেদি ছিল, প্রত্যেক রাত্রিবেলা ও মানে নিজে এতটাই রাগ, এতটাই জেদ, নিজেই সমস্ত জিনিসপত্র ভাঙতো। কোনো কিছু একটা সামান্য থেকে সামান্য জিনিস হলে নিজের জিনিসপত্র নিজে ভাঙতো, প্রচণ্ড অশান্তি ঝগড়া করতো। যথারীতি সেখান থেকে দাঁড়িয়ে হাজব্যান্ড বোঝালেও বা বাড়ির লোকজন এসে বোঝালেও বুঝতো না, প্রচণ্ড অ্যারোগেন্ট হয়ে যেত সবসময়, অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে সবসময় ভাঙচোরা করতো। আমরা বলতাম, সেখানে গিয়েও আমাদেরকে কোনো কিছু অবজেকশন করার পরও কোনো কিছু হয়নি। তো এরকম করতে করতেই ওরা সবে এসেছিলো, করতে করতেই মেয়েটি একদিন সুইসাইড করে। ওই ঘরের মধ্যেই সুইসাইড করে, হাজব্যান্ড তখন ছিল না। তার আগে ভাঙচুর করেছে, ঘর ভেতর থেকে লক করা ছিল, এরকম ভাঙচুর করেছে, সবাই শুনতে পেয়েছে কিন্তু কেউ যায়নি, কারণ ওরকম রাগ, ওরকম জেদ, কেউ যায়নি সেই ঘরে। তো তারপরেই সব শান্ত হয়ে যায়, দরজা লক ছিল, কেউ নকও করেনি, তো ও সুইসাইড করে ঘরে। ওর হাজব্যান্ড যখন পরের দিন ফেরে দেখছে দরজা ভেতর থেকে লক, উনি যখন ডাকেন ঢুকে দেখে ওরকম হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। যথারীতি পুলিশ কেস হয়, হওয়ার পরে তো ওরা আর সেরকমভাবে কোনো স্টেপ নিতে পারেনি, কারণ উনি ছিল না। আর সবাই সাক্ষী ছিল যে মেয়েটি কেমন রাগী জেদি, প্রত্যেক রাতে এরকম ঘটনা ঘটতো। তো সেই করার পরে তো যথারীতি হাজব্যান্ড চলে যায়, ওই কোয়ার্টারে আর থাকেনি, সেরকমভাবে ওপরের ঘরটা লক। পরে ওরা ওপরে গিয়ে দেখেছিল যে সত্যি ওপরের ফ্লোর থেকে আবার আসার মতো কিছু নেই, কারণ গেটটা যখন লক, আর দেখবে অনেক দিন ধরে একটা দরজা যদি বন্ধ থাকে, কলাপসিবল গেট দেওয়া থাকে, তালা দেওয়া থাকে, ওই মাকড়সার জাল হয়ে যায় না, বন্ধ থাকলে, পরিষ্কার না হলে, সেরকমভাবে কিন্তু পুরোপুরি বন্ধ। তো ওপরের ঘরে কেউ আসেও না, দরজাও খোলে না, তো ওপর থেকে ওরকম পড়া, বাসন পড়া, রান্না করার সাউন্ড পাওয়ার কথাই নয়। তো এর মধ্যেই দীপের মাথায় স্ট্রাইক করে যে একদিন দীপের যখন ফিরতে লেট হচ্ছিল, ও বলেছিল রীতিমতো যে নিচে দাঁড়াতে। তো একদিন ওর ফিরতে এতটাই লেট হয়ে গেছিলো, ওর মা প্রায় আধ ঘন্টা একাই দাঁড়িয়েছিল নিচে। তো সেই সময়টাতে সম্পূর্ণ অন্ধকার, তারপর থেকেই না খেয়াল করছিল যে মায়ের মধ্যে একটা চেঞ্জেস, মানে একটু চুপচাপ হয়ে গেছে, থম মেরে গেছে, পুরো চুপচাপ হয়ে আছে। তো ও কিন্তু তারপরেই বুঝতে পারে, ব্যাপারটা রিলেট করতে পারে যে নিশ্চয়ই পজিশনটাও, কারণ ও একদিন দেখেছিল যে সেকেন্ড ফ্লোরে উঠতে গিয়ে ওরকম একটা মুখ যেটাও সামনে এসেছিল, বা ছাদে ওই মেয়েটিকে দেখেছিল, তখনও রিলেট করতে পারে, যেহেতু এই সব ব্যাপারগুলো মেয়েদের ওপর একটু বেশি হয় না, তো রিলেট করেছিল, মনে হয় ওইখান থেকেই পজিশনটা হয়েছিল ওর মায়ের উপর। তো তারপর তো যথারীতি ওরা ওখানে স্টে কী করবে, ওখানে বলেছিল যে তোমরা কিছু রেমেডি করিয়ে নাও, আর যেহেতু ওরা রেন্টে ছিল তো রেমেডির কোনো ব্যাপারই নেই, কেন বেকার বাধাতে যাবে। ওরা বলেছিল দরকারই নেই, সমস্যার সমাধান করে আমাদের লাভ নেই, কারণ ওপরে ফ্লোরে তো রেমেডি হচ্ছে না, নিজের ঘরে হচ্ছে, তো এই ফ্লোরে থেকে লাভ নেই, আমরা অন্য জায়গায় শিফট করে যাব। তো যথারীতি ওরা অন্য জায়গায় শিফট করে যায়। তারপর থেকে সমস্যা আর কোনো কিছু হয়নি। তো ঠিকঠাক করে 5-6 দিনও কেটে গেছিলো, তারপর আর কোনো রকম নতুন করে সমস্যা রাইজ করেনি। মানে এটা হচ্ছে একটা পজেশনের ঘটনা, যার জন্যই ওর মাও সেই বাসন ছুড়ছিল রাগে, যেদিনকে ওই বিড়ালটাকে ফেলে দিয়ে এলো সেই রাগে ও মা ওই বাসনপত্র ছুঁড়ে ফেলছিল, ঘরের মধ্যে জিনিসপত্র ছুঁড়ে ফেলছিল, আর নিজের ওই রাগের বসে নিজের হাতটি কেটেছিল। এরপরে ওরা রিলেট করতে পারে। তো এই ছিল একটা ঘটনা, এটা অন্য রকমের ঘটনা, মানে কি অন্যরকম। আমি সব পডকাস্টেই বলি, ওর জন্যই আমি নিজেকে ভাবছি যে কী বলবো। না সত্যি এটা একটু ইন্টারেস্টিং ঘটনা। আর মানে আমরা সাধারণত দেখি বউ এদের হয়, বাট মায়েরও সাথে এরকম পজিশন হয়েছে। আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই কমেন্টে জানান। অবশ্যই আরেকটি ঘটনা আছে আজকের পডকাস্টে। এই ঘটনাটা কিসের ঘটনা? এটা একটা হাসপাতালের ঘটনা। আচ্ছা, এবার আমরা শুনবো একটি হাসপাতালের ঘটনা, কিন্তু তার আগে আমি বলে রাখি যে দেবিকাদির প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে আগে জানিয়ে দিন। তো ফাইনালি এবার সেকেন্ড ঘটনায় আমরা ঢুকি।
হ্যাঁ বলো। তো ঋতু আমাকে ঘটনাটা শেয়ার করেছে। ঋতু কলকাতার এক নামী হাসপাতালে অ্যাজ আ নার্সিং স্টাফ জয়েন করে। তো প্রথমে নর্মাল যেমন ও ডিউটি ছিল, মানে ডাক্তারদের সাথে থাকা, তো সেরকমভাবেই তো প্রথমে ওর ডিউটি হয়, তখন নর্মাল ডিউটি ছিল। তারপরে না কয়েকদিন পরে ওর নাইট শিফটে স্টার্ট হয়। ওর সাথে যে মেয়েটি থাকবে, তো সে কোনো কারণবশত বলে যে আমি 2 দিন অফ দেবো, তুই একাই ডিউটি কর, তো কোনো প্রবলেম হবে না তো তোর? বলে না, প্রবলেম হলে তো আমি দেখে নেবো, কথা বলে নেবো, কোনো প্রবলেম নেই, আপাতত ঠিক আছে আমি করে নেবো। তো প্রথম দিন যখন ও রাত্রিবেলা যায়, প্রথম নাইট শিফট, ওরও একটা টেনশন চলছে। তো যে ওয়ার্ডে ওর ছিল, একটা ফিমেল ওয়ার্ডে ওর ডিউটি ছিল, সেই ওয়ার্ডটা কী বলো তো, মানে বাচ্চা হলে যে মায়েদেরকে যে ইয়েতে রাখা হয় না, যে ওয়ার্ডে, সেরকম ওয়ার্ডই। তো ও প্রথম দিন যখন ডিউটিতে গেছে রাত্রিবেলা করে 12টা 12:30 করে, ও যখন গেছে যে সব ঠিকঠাক আছে কিনা দেখতে, সমস্ত কিছু চেক করতে হয়, তো চেক করার জন্য গেছে, দেখছে হ্যাঁ সবই ঠিক আছে। তো কর্নারের দিকে একটা বেড ছিল যেটা ভ্যাকেন্ট ছিল, কিছু না। এবার ও কর্নারের আগের বেডটা অবধিও চেক করেছে। যখন কর্নারের বেডটা হয়েও তার অপোজিটে একটা বেড থাকে, সেখান দিয়ে আসবে, ওই বেডের সামনে যখন গেছে, ও না খেয়াল করছে যে মানে ছোট লাইট জ্বলছে ওখানে, বড় আলো তো জ্বলে না রাত্রিবেলাতে, মায়েদের একটা ডিস্টার্ব হবে ঘুমে। তো খেয়াল করছে না ওকে, না কেউ নার্স ম্যাডাম বলে আস্তে আস্তে ডাকছে যে ম্যাডাম একটু আসবেন এখানে, মানে কন্টিনিউ এরকম একটা শুনছে। আর ও ভাবছে যে কে ডাকছে, বোঝাও যাচ্ছে না, কিন্তু ওই বেডটার সামনে গিয়েই ও সাউন্ডটা পাচ্ছে। তো বলছে ডাকছে কে, ও রীতিমতো আলো জ্বালিয়েছে। এবার আলো জ্বালাতে তো ঘুম ভেঙে যাবে স্বাভাবিকভাবে, আলো যখন জ্বলছে তখন তো কয়েকজন বলছে কী হয়েছে ম্যাডাম, রাত্রিবেলা এরকম আলো জ্বলছেন, ঘুমটা ডিস্টার্ব হবে। তো যথাযথ না, কিছু না, তোমরা শুয়ে পড়ো। তো ও তখন বলছে তোমাদের কারোর কোনো প্রবলেম আছে, কেউ আমাকে ডাকছো? বলছে না, আমরা তো কেউ ডাকছি না, মানে যে যেমন না, আমরা তো ডাকছি না, কেন? বলছে না কিছু না, ঠিক আছে তোমরা শুয়ে পড়ো। তো দেখে টেকেও বেরিয়ে গেছে। তো এটা হলো প্রথম দিনের ঘটনা। তো সেকেন্ড ডেতে ও যথারীতি ওর নাইট শিফট, সেদিনকেও ওর কিন্তু ডিউটি ছিল একাই, কারণ ওই মেয়েটি 2 দিনের জন্য অফ ছিল। তো সেদিনকে ও যাবে ওই রুমে। তো তার আগে সেই ওয়ার্ডে যাওয়ার আগে একটা আরএমওর যে রুম থাকে না, যেখানে এমার্জেন্সিতে কোনো ডাক্তার দেখবে পেশেন্টকে, সেরকম একটা রুম ছিল। তো সেই রুমটা দরজাটা খোলাই ছিল, আর সেই রুমে না আলোটা একটা হালকা আলো জ্বলছিল, মানে ছোট একটা আলো জ্বলছিল। ওই রুম থেকে যখন পাস করতে যাচ্ছে, ও আলোতে খেয়াল করছে কেউ যেন বসে আছে। তো বাইরে, দরজার বাইরে থেকে ও দেখছে, মানে দরজার বাইরে একটা সাইডে দাঁড়িয়েই ও দেখছে যে বসে আছে, মাথা নিচু করে, টেবিলটার উপর মাথা নিচু করে বসে আছে। তার গায়ের মধ্যে না যেমন পেশেন্টদের যে ড্রেস পরানো থাকে হাসপাতালে, সেরকম একটা ড্রেস পরানো একজন মহিলা বসে আছে মাথা নিচু করে। আর তারপর ও বলেছে কি আপনি এখানে কি করছেন? তো ওর দিকে তাকিয়েছে, ও তখনও কিন্তু খেয়াল করতে পারছে না, মানে মুখটা ক্লিয়ার নয় যে কে, বুঝতে পারছে কোনো এক পেশেন্ট, কিন্তু মুখটা ক্লিয়ার নয়। ও না ওপর দিকে তাকিয়ে বলছে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিতে বলুন না। কেন বাঁচালেন না? বাচ্চাটাকে বাঁচাতে বলুন না। কন্টিনিউ বলে যাচ্ছে। বলছে বাচ্চাটাকে বাঁচাবো মানে? তুমি কে, কোন ওয়ার্ড থেকে এসছো? তোমার বাচ্চা কি হয়েছে? বলছে আমার বাচ্চাকে বাঁচিয়ে দিতে বলুন না, ডাক্তারবাবুকে বলুন না আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিতে। তো এই করতে করতে ও এবার ঘরে ঢুকতে যাবে, ও তখন খেয়াল করলো আচমকা উনি উঠে এসে ওর পাশ থেকে বেরিয়ে গিয়ে ব্যালকনি থেকে এক ঝাঁপ। মানে ওইটা দেখে না ও স্টান্ড হয়ে গেছে, কি হলো, কি দেখলাম এটা। এবার ওর সাথে সাথে গিয়ে ব্যালকনির ওখানে যখন গেছে, ওপর থেকে নিচে খেয়াল করছে, অত উঁচু থেকে তো বুঝতে পারছে না, ও না সেন্সলেস হয়ে যায়, ওইখানেই চিৎকার করেও সেন্সলেস হয়ে যায়। তারপর তো যথারীতি সেই মুহূর্ত থেকে ওর আর কিছু মনে নেই, ও যথারীতি ওকে কি করা হয়েছে না করা হয়েছে কিচ্ছু জানে না। পরের দিন যখন ওর ঘুমটা ভেঙেছে, ও উঠে দেখছে যে ও বসে আছে, বসে থাকার পরে ওকে সবাই, ওর চারপাশে রয়েছে কয়েকজন। তো তারপরের দিন, মানে থার্ড ডের ঘটনা বলছি, সকালে ডাক্তার আরএমও রুমে বসে আছে, ও কিছু না বলে ঢুকে গেল রুমে। ডাক্তার খেয়াল করলেন যে ও ঢুকে এসছে, ডাক্তারের সামনে গিয়ে দাঁড়িয়েও বলছে কেন আমার বাচ্চাকে মেরে ফেললি, কেন তাড়াতাড়ি এলি না বল। কন্টিনিউ বলতে থাকছে সেটা। এবার ডাক্তার তো অবাক যে কী বলছে, মাথা ফাথা খারাপ হয়ে গেল নাকি, কী বলছে আমাকে এসব, আর তুই দুকারি করছে। তো যথারীতি সেই বলতে বলতেও ডাক্তারের কাছে কি ডাক্তারের গলাটা টিপে ধরেছে। রীতিমতো ডাক্তার তো অবাক হয়ে গেছে, কি হচ্ছে, মানে ওরকম একটা সাডেন একটা সিচুয়েশান, উনিও বুঝতে পারছে না কী হচ্ছে। তখন উনি চেষ্টা করছেন হাত ছাড়ানো, কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছে না, একটা ছেলের একটা মেয়ের শক্তির কাছে পাচ্ছে না। তো কোনোভাবে চেষ্টা করে ছাড়িয়ে উনি রীতিমতো চিৎকার করেছে যে আসো কেউ। তো এরকম সব স্টাফরা চলে এসছে ছুটে,
এসে ওকে ছাড়িয়েছে। যেই ওকে ছাড়িয়েছে ওর সাথে সাথে সেখান থেকে হাত ছাড়িয়ে গিয়ে ব্যালকানি থেকে ঝাঁপ দিতে যাচ্ছে, মানে উঠে গেলে ঝাঁপ দেবে। রীতিমতো সবাই গিয়ে ওকে ধরেছে, তখন ধরে না মানে কি হয়েছে এরকম পড়ছো কেন বলতে বলতে ও সেন্সলেস হয়ে গেছে। যখন ওর হুঁশ আসে তখন ও দেখছে সবাই ওর পাশে আছে, বলছে কী রে কী করছিলিস তুই এরকম? বলছে আমি কি করছিলাম? বলছে তুই এই ঘটনা ঘটিয়েছিস। তো সমস্ত ঘটনা বলে যে তুই ডাক্তারকে এরকম ব্যবহার করছিস ডাক্তারের সাথে, তারপর তুই ঝাঁপ দিতে যাচ্ছিলিস। বলছে কি বলছিস, আমি তো এগুলো কিছুই জানি না যে আমি করেছি। তখন বলছে হ্যাঁ তুই এই কাণ্ডগুলো ঘটিয়েছিস, মানে ওর যে স্টাফরা রয়েছে, মানে ওর সাথে ওর যে কাজ করে তারা বলছে। তখন বলছে জানিস তো আমার সাথে কয়েকদিন ধরে ঘটনা ঘটছে কয়েকটা। বলছে কি? বলছে ওই ওয়ার্ডে ওই বেডটার সামনে গেলেই আমার ওরকম হচ্ছিলো, ফিল হচ্ছিলো কেউ আমাকে ডাকছে। সেকেন্ডে রাত্রিবেলা যখন তুই আসিস নি, শিফটিং ডিউটি ছিল আমার, রাত্রিবেলা দেখছি ওই রুম থেকে একজন বেরিয়ে রীতিমতো ঝাঁপ দিল। তখন বলছে কি বলছিস ঝাঁপ দিল? বলছে হ্যাঁ। বলছে তোর মনে আছে ওই বেডটাতে কিন্তু ওই পেশেন্টটা ছিল? তখন বলছে কোন পেশেন্ট ছিল? বলছে তুই যখন প্রথম জয়েন করেছিস এই ডাক্তার ছিল সেই দিন ডিউটিতে, একটি বাচ্চা হবে একটি মহিলার, তো সেই ডাক্তার সেদিনকে লেট করে আসতে, ওনার রীতিমতো পেন হচ্ছিলো, লেবার পেন। তো ওই করতে করতে খানিক ডাক্তারেরও আসতে লেট হয় কোনো কারণবশত, তো ওনার বেবি কিন্তু পেটেই মারা যায়। তো সেই সময়তে ডাক্তার আসতে না আসতেই দেখছে ওরকম একটা সিচুয়েশান। উনি কিন্তু তারপরেই গিয়ে কিন্তু ওপর থেকে ব্যালকানি থেকে যে ঝাঁপ দিয়েছিল সেই মহিলাটিই কিন্তু ওই বেডেই ছিল। তখন ও বুঝতে পেরেছে হ্যাঁ ঠিক বলেছো তো, মানে ওই বেডেই কিন্তু ওই মহিলাটি ছিল ভর্তি। আর সেদিন রাতে যে ঘটনাটা দেখলো ও যে ঝাঁপ দিল ওপর থেকে, সেম সিচুয়েশনেই সেদিন ঘটেছিল। ও তখন স্ট্রাইক করে, তার মানে কি উনি কিছু মানে আমাকে বোঝাতে চাইছে বা উনি কিছু ওনার দ্বারাই কিছু হচ্ছিল। তখন ও রিলেট করতে পারে যে ওরকম একটা সমস্যা হয়েছিল ওই কারণেই, ওই জন্যই ডাক্তারের প্রতি একটা ক্ষোভ রাগ। তো সেই জায়গা থেকেই ডাক্তারের সাথে ওরকমও একটা ঘটনা ঘটায়। আচ্ছা। তো তারপর আমার জানা নেই যে ঋতুর সাথে এরকম কিছু ঘটেছে কিনা বা স্বাভাবিক হয়ে গেছিলো কিনা। আমার মনে হয় স্বাভাবিক হয়ে গেছিলো, কারণ তারপরও আমাকে ঘটনাটা শেয়ার করেছে। তো এই একটা ছিল ওইখানকার ঘটনা। তখন ওকে ওর এক কলিগ বলে তোকে আর একটা ঘটনা এখানে জানিয়ে রাখি, এরকম একটা ঘটনা ঘটেছে। তখন ও বলে কি? মানে ও তার পরে জানতে পারে, সেই দিনেই নয়, কারণ একটা থেকে ধাতস্থ হতে গিয়ে তো আর একটু সময় লাগবে। তো বলে ওখানে একটা ঘটনা ঘটে যে একটি বার্ন ওয়ার্ডগুলো হয় না, সেখানে একটি মা আর ছেলে একটি বাড়ি থেকে প্রথমত বাচ্চাটাকে নিয়ে আসা হয়। বাচ্চাটি কিছুটা পুড়ে গেছিলো, তো বার্ন ওয়ার্ডে ওকে রাখা হয়, মেল ওয়ার্ডে। তো একদিন রাত্রিবেলা ডাক্তার যখন ভিজিট করতে আসে, প্রথম দিনের ঘটনা, ভিজিট করতে আসে দেখছে ওনার বাচ্চাটার মাথার কাছে না ওরকম বসে আছে একজন। ওখানে তো কাউকে অ্যালাউ করা হয় না এভাবে বার্ন ওয়ার্ডে। তো ডাক্তার দেখে রীতিমতো রেগে যায় যে আপনি এখানে এসছেন কেন, আপনি কে? তখন বলছে আমি কমলা, আমার বাচ্চা তো ভর্তি, আমি এই জন্য এখানে এসে বসে আছি ও ঠিক না হওয়া অবধি। বলছে আপনি জানেন না এখানে এরকমভাবে অ্যালাউ করা হয় না, কারণ এটা জার্মের ব্যাপার থাকে যে কাউকে অ্যালাউ করা যায় না। আপনি এইভাবে বসে আছেন মাথাটা ঢাকা দিয়ে, তো আপনি এভাবে এসছেন কেন, আপনাকে কে অ্যালাউ করলো? তো রীতিমতো ডাক্তার বলছে চলুন আপনি এখান থেকে যাবেন না, মানে এখানে এরভাবে আসবেন না, আপনি চলুন। তো রীতিমতো দেখছি উনি বেরিয়ে এসছেন, পেছন ফিরে যখন দেখছেন দেখছে কেউ নেই। গেল কোথায়, কোথা থেকে গেল? তো যাই হোক উনি ওরকমভাবে বেরিয়ে গেছেন। দ্বিতীয় দিনও যখন ওখান থেকে যাচ্ছে দেখছে ওখানেও কেউ একজন বসে বসে কান্না করছে, মানে ওই বেডের পাশে বসে কান্না করছে। তো সেই সময় না বাচ্চাটার যেহেতু অল্প পুড়েছিল তো মোটামুটি ঠিক হচ্ছিল বাচ্চাটা। তো সেই দিনও ওরকম সেম গিয়ে দেখছে ওরকম বসে আছে, যথারীতি ওকেও আবার নিয়ে যাওয়া হয়। এবার রীতিমতো বলছে না এভাবে তো চলতে দেওয়া যায় না, কারণ এরকমভাবে যদি কোনো প্রবলেম হয় যার চলে আসে তখন একটা মুশকিল হবে। তখন রীতিমতো থার্ড ডেতে ওর যখন বাড়িতে মানে ওই বাড়ি থেকে লোক আসে, বাচ্চাটা মোটামুটি তখন একটু সুস্থ, তো বাড়ি থেকে ওর বাবা এসে পরিচয় দিয়েছে যে এরকম আমার পেশেন্ট আছে, এরকম এই ওয়ার্ডে আছে, এরকম এরকম নাম। তখন ঠিক আছে দাঁড়ান, আপনাকে কিছু কথা বলার জন্য ডেকেছে, আপনি একটু চলুন কথা বলবেন। তখন বলছে আপনার ওয়াইফ প্রতি রাতে আসছে কেন 2 দিন ধরে? আপনি কার থেকে পারমিশন নিয়েছেন থাকার? আপনি জানেন না এরকম পারমিশন দেওয়া হয় না বার্ন ওয়ার্ডে এরকম থাকার জন্য। তখন বলছে আপনি কী বলছেন, আমার ওয়াইফ কী করে আসবে, আমার ওয়াইফ আসতেই পারে না। তখন বলছে আপনার ওয়াইফের নামই তো কমলা। তো রীতিমতো উনি পরিচয় দিয়েছে, বলছে হ্যাঁ আমার ওয়াইফের নাম মানে কমলা। তো উনি তো স্টান্ড হয়ে যান যে কী করে হয় এটা। তখন বলছে কেন আসতে পারবে না? বলছে আমি আমার ওয়াইফের কাজ করে ফিরছি। বলছে কাজ করে ফিরছি মানে? বলছে আমার ওয়াইফ পুড়ে যায় যেদিন, আমার বাচ্চাটাও সেদিন তার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়। তো আমার বাচ্চাটির যেহেতু সামান্য হয়েছিল ওকে আমরা এনে ভর্তি করি, কিন্তু আমার ওয়াইফকে নিয়ে আস্তে আস্তেই কিন্তু উনি মারা যান। তো সেখান থেকে দাঁড়িয়ে 3 দিনে আমি আজকে কাজ মিটিয়েই ফিরছি, তো আমার ওয়াইফ কী করে আসবে?
তো সেই সময় ওখানে যারা ছিল, যে ডাক্তার ছিল, রীতিমতো সবাই অবাক হয়ে যায় যে তার মানে কি মাতৃস্নেহের জন্যই কি ওর মা ওকে ছেড়ে যেতে পারছিল না, কারণ বাচ্চাটা সুস্থ যাতে হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্যই কি মায়ের একটা আকুতি ছিল। তো সেই একটা ঘটনা ঘটে, তখন সবাই রিলেট করতে পারে, হতে পারে যে উনি ছিলেন, ওনার সন্তানকে দেখতে এসেছিলেন। তো সবাই তো মানে অবাক যে সত্যি কি করে এটা পসিবল হয়। না, যেমনি প্রথম ঘটনাটার ক্ষেত্রে মানে আজ তিনটেই একবারে মা রিলেটেড ঘটনা, যেটা দেখলাম। তিনটে মা রিলেটেড ঘটনার প্রথম ঘটনাটা আমার মনে হয়েছে যে মানে যদি ওটা ওই বিড়ালটা না সরাতো তাহলে হয়তো ওই পুরো বিড়ালটাই খেয়ে নিত, ওরকম হতেই পারতো। বাট প্রথম ঘটনাটা ভয়ের, দ্বিতীয় ঘটনাটা ভয় প্লাস একটা ইমোশন জড়িয়ে, আর শেষের ঘটনাটা একদমই ইমোশনাল একটা মানে মায়ের স্নেহের ঘটনা। আমার বেশ ভালোই লাগলো আজকের তিনটে ঘটনা শুনেই। আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, মানে আপনাদের শোনা বা আপনাদের সাথে হওয়া, তাহলে ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার আছে, প্লাস এখানেও যাচ্ছে, আপনারা দেখতে পারেন। সেই নাম্বারে পুরো ঘটনাটি রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। সিলেক্ট হলে আপনিও এখানে আসতে পারবেন আর ঘটনা শোনাতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায় হরর মাইন্ডসে। ধন্যবাদ, ভালো থাকবেন। তোমাকে ধন্যবাদ। হ্যাঁ।